সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, দেশের রপ্তানি আয়ের ৮০% বেশি অবদান পোশাক খাতের। তবে এই খাত নিয়ে বদনাম এবং ষড়যন্ত্র আছে। উদ্যোক্তাদের বলা হয় রক্তচোষা, খলনায়ক হিসেবেও আখ্যা দেন অনেকে। পোশাক খাত নিয়েই আজ আমরা আলাপ করব। অতিথি রশিদ আহমেদ হোসাইনি, তিনি বিজেএমই নির্বাচনী জোট ফোরামের মহাসচিব। রশিদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমে সব দর্শকদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা একটু আলোচনাটা এইভাবে শুরু করতে চাই। আমরা যখন আলোচনা করছি ঠিক তখনও দেখছি যে আসলে শ্রমিকরা অসন্তোষ দেখাচ্ছেন, রাস্তায় আন্দোলন করছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আলোচনার আগেও না, এটা যখনই শ্রমিক এবং উদ্যোক্তা এই জিনিসটা যখন আসে তখন মনে করে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যায়। শ্রমিক তারা আমাদের সহযোদ্ধা, আমরা উদ্যোক্তা। একটা জিনিস বা একটা ইন্ডাস্ট্রি আমরা বিভিন্নভাবে অর্থ, নিজের পার্সোনাল অর্থ, ব্যাংকের অর্থ, সরকারের সহযোগিতা সব কিছু মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলি। আমরাও কিন্তু প্রত্যন্তরে ইন্ডাস্ট্রি চললে এখান থেকে যা ইনকাম হবে তা দিয়ে আমরা শ্রমিকের বেতন দিব, ব্যাংকের টাকা শোধ করব। এখানে কিছু টাকা পয়সা নিয়ে আমি নিজেও আমার ফ্যামিলি চালাবো, বাল বাচ্চা লেখাপড়া করাবো। কিন্তু এখানে আমরা প্রতিপক্ষ হয়ে যাওয়ার কারণে মেন্টালিটি, যা আসলে শ্রমিক মালিক এই যে একটা শব্দ উঠে আসে, এটা থেকে আসলে শোষণ এবং শাসিত এই দুইটা জায়গায় আমরা ডিভিশন করে ফেলতেছি। এটাকে যদি আমরা এক করতে পারতাম যে একে অপরের সম্পূরক, তাহলে কিন্তু এই জিনিসটা আসলে আসতো না। আর যেটা আপনি বলেছেন যে আসলে শ্রমিক অসন্তোষ বা যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু একদিনে শুরু হয় না, দীর্ঘদিন থেকে আসতেছে। আর আমি মনে করি যে এখন যেটা চলতেছে এটাতে একটা জিনিস লক্ষণীয় হলো যে গত 16টি বছর প্রত্যেকটা সেক্টরের মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা বিন্দু বিন্দু করে সৃষ্টি হয়ে কিন্তু এসে জুলাই 36 আর 5ই আগস্ট বিপ্লব যেটা বলি, এটা সংগঠিত হয়েছে। এখানে আসলে শ্রমিকরা নির্যাতিত, উদ্যোক্তারা নির্যাতিত, কিছু সংখ্যক ছাড়া এখানে সমাজে প্রত্যেক স্তরের লোক কিন্তু তাদের ক্ষোভটা কিন্তু রয়ে গেছে। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে 5ই আগস্টের বিপ্লবের পরে বর্তমান সরকারের কাছে আমাদের চাহিদার অনেক বড়, লিস্ট অনেক লম্বা হয়ে গেছে। এই লিস্টটা লম্বা হওয়ার কারণে কিন্তু এই যে ডে বাই ডে কিন্তু আসতেছে, এটা আমি মনে করতেছি। আচ্ছা, আপনি বলছিলেন যে এই 16 বছর একক কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থার কথা যেটি বলা হয় হচ্ছে আওয়ামী লীগের, তখন শ্রমিকরাও নির্যাতিত হয়েছে বলছেন, আবার বলছেন যে উদ্যোক্তারাও আসলে অনেকে নির্যাতিত হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। একটু উদ্যোক্তাদের নির্যাতনের কথাটা বলবেন যে আসলে 16 বছর কি অনেকেই আপনার ব্যবসা করতে পারেন নাই ঠিক মতো? তাহলে আসলে জিনিসটা ব্যবসা চলছে, ব্যবসাটা নিজস্ব গতিতে চলে। এই ব্যবসাটা চলতে গিয়ে আমাদের কিন্তু গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টর সহায়তা লাগে। যেমন আমরা যদি ব্যাংক ছাড়া প্রথম ব্যবসা করতে পারবো না, কাস্টম ছাড়া ব্যবসা করতে পারবো না, বন্ড ছাড়া ব্যবসা করতে পারবো না, পোর্ট ছাড়া ব্যবসা করতে পারবো না, বিজিএমই তো আছেই। দেখেন প্রত্যেকটা জায়গায় একদলীয় শাসন বল যেটা আমরা বোঝাচ্ছি, একটা শ্রেণীর লোক কিন্তু এখানে তারা বেনিফিশিয়ারি, আর একটা শ্রেণীর লোক কিন্তু নির্যাতিত। আমরা গত বছরগুলিতে দেখেছি যখন এই 16 বছরের মধ্যে অনেক শিক্ষিত ছেলে এই গার্মেন্টসের কাজ করে, তারা কিন্তু সার্টিফিকেট দিতে চায় না, তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন ওর ন্যাশনালিটি দিয়ে ঢুকে। পরে খোঁজখবর দিলে যখন আমরা আলাপ করে দিয়ে ফ্লোরে যখন ঢুকি, তখন দিয়ে কোনোটা ছেলে মেট্রিক পাস করা, কোনটা ইন্টারমিডিয়েট পাস করা, কোনটা ডিগ্রি পাস করা, MA পাস করা ছেলেও কিন্তু আমাদের নিটিংয়ে কাজ করছে। কারণ তারা চাকরি পায় নাই। কেন পায় নাই? যে গত 16 বছরে চাকরি পেতে হলে বিশেষ একটা গোষ্ঠীর সেখানে তাদের অনুসারী হতে হবে। এই যে তাদের মধ্যে ক্ষোভ কাজ করছে। আর একটা ডিগ্রিফার ছেলে
যখন এটা শ্রমিকের মতো কাজ করে, আরেকটা 8 পাস অথবা 5 পাস ছেলে কাজ করে, যখন দুইজনের চলাফেরা একই ক্যাটাগরিতে হয়, এখানে কিন্তু বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। এই হলো একটা। দ্বিতীয়ত হলো ধরেন যেসব উদ্যোক্তাগুলি গত সরকারের দোসর হয়ে কাজ করে নাই অথবা তাদের অনুসারী ছিল না, ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি কিন্তু ব্যাংকিংভাবে নির্যাতিত হয়েছে। যেহেতু ব্যাংকের মালিক কারা ছিল আমার বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, বাংলাদেশ জানে যে ব্যাংকিং সেক্টরেও কিন্তু যখন এই সরকারের আশীর্বাদ পুষ্ট না হলে কিন্তু সেখানে আমরা বৈষম্য স্বীকৃত হয়েছি, তার বাস্তব প্রমাণ আমি নিজেও একজন। একটু বিস্তারিত বলেন তো। যেমন ধরেন 2000 করোনার সময় যখন আমি নিজেও ফ্যাক্টরি চলতেছিল, তখন আমরা কিন্তু বিজিএমই এবং সরকার সকল ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা ব্যাংকে কিন্তু অ্যাপ্লাই করছিলাম ওই সফট লোনটার জন্য, কিন্তু আমাদের লোনটা সেখানে পাস হয়নি, সেখানে আমরা পাইনি। কেন পাইনি সেটা আর বলতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হলো দেখেন আমার ফ্যাক্টরিটা গাজীপুরে, জাইকা সেখানে কাজ করে, সেখানের মেয়র ছিলেন তখন গত সরকার আশীর্বাদ পুষ্ট লোকজন। আমার ফ্যাক্টরির উত্তর দিয়ে একটা রাস্তা আছে, দক্ষিণ দিয়ে বাইপাস, যেটা জায়গা আসছে বাইপাস 4 লেন রোড যেটা আছে, দুদিক থেকে কিন্তু রাস্তাটা কেটে আমার ফ্যাক্টরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। কেন? আমি আরেকটা দল অনুসারী ছিলাম, দীর্ঘ প্রায় 2.5 বছর আমার ফ্যাক্টরিতে ঢুকতে পারিনি আমি। এবং সেখানে একটা রোড যাবে, বৈষম্য শিকার কীভাবে হয়েছি আমরা, যে ওই সরকারের যারা আমরা অনুসারী ছিলাম না, একটা রোড রাস্তার উত্তর পাশে আসবে, আমার ফ্যাক্টরির রাস্তার দক্ষিণ পাশে, ঠিক আমার ফ্যাক্টরির পাশে এসে রাস্তাটা আবার ইয়েটা চলে গেলো দক্ষিণ পাশে, ড্রেনটা গিয়ে এবার আমার ফ্যাক্টরির ওয়াল ভাঙো, সেখানে লিফট ভাঙো। এটা দেখার পরে আমি হাইকোর্টে রিট করছি, সেই রিটটা খারিজ করে দিয়েছে। পরবর্তীতে যে কোনো কিছুকে আমি অবলম্বন করে ওই জায়গার প্ল্যানটাকে আবার এনে রাস্তার নিচে দিয়ে ড্রেনটা নিয়ে সরাই দেওয়ার পরে আবার ওইটা মানে তার প্ল্যান মতো চলে গেছে। এইভাবে আমাদের নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন কারণে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারি নাই। আমি শুধু একা না, অনেক এক্সাম্পল আছে, অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারে নাই। সো যার কারণে এই নির্যাতনের শিকার দুদিক থেকে কিন্তু আমরা, শ্রমিকটা যেরকম আমরাও কিন্তু এরকম হয়েছি। একটু আমরা বিরতিতে যাব, তার আগে ছোট করে একটু বলবেন কিনা তাহলে এই সময়টা আসলে ব্যবসার ফায়দাগুলো কারা নিয়েছে, কারা আসলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, একটু বলবেন? যে সরকারের তারা আসলে ব্যবসা করেছে না ব্যবসার নাম দিয়ে তারা ফায়দা নিয়েছে, এটা কিন্তু পেপার পত্রিকা আপনাদের কাছে আছে। আজকে ব্যাংকগুলি খালি কে করেছে, আজকে 17 ঋণ কে নিয়েছে, একটু যদি আপনারা তথ্য আপনাদের কাছে আছে, গোয়েন্দা সংস্থা আছে, খুঁজে বের করেন, দেখবেন যে অ্যাকচুয়ালি এই টোটাল সুযোগটা ব্যবসার নাম দিয়ে এবং বিজিএমইতেও যেভাবে একের পর এক সরকারের লোকজন নির্বাচিত হয়ে নির্বাচনের নামে, প্রহসন নির্বাচনে যারা এসেছে, ভুয়া ভোটার দিয়ে যারা এসে, তারা এসে কিন্তু প্রত্যেকটা বিজিএমইর প্রেসিডেন্ট, এবং পেপার পত্রিকায় দেখি সেই বেগম পাড়াদানি কোটি কোটি টাকা, পেপার পত্রিকায় দেখি এই বিজিএমইর প্রেসিডেন্ট অনেকেই জেলে, অনেকেই পলাতক। আসলে বেনিফিশিয়ারিকে এটা এখান থেকে অনুমান করা খুব সহজ। বলছিলেন যে গত 16 বছর আসলে আপনারা ঠিকমতো ব্যবসা করতে পারেন নাই। এখন তো একটি নতুন প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 3 মাসের বেশি। এই সময়টাও তো আমরা ব্যবসা বাণিজ্যে খুব বেশি স্বস্তি দেখলাম না, যেটা অস্থিরতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক করা যায়নি। এখন আপনার ব্যবসার পরিস্থিতি নিয়ে কোন পর্যায়ে আছেন? আসলে দেখুন, ব্যবসা বাণিজ্যের এটা চলমান প্রক্রিয়া, এটা হঠাৎ করে দিনে কিছু হবে না। যেমন আজকে যদি আমরা গাছ রোপণ করি, তার ফল পেতে কিন্তু ওয়েট করতে হবে আমাদেরকে। ঠিক সেমভাবে যদি যে গত সময়গুলিতে যেভাবে আর্থিকভাবে আমরা বাংলাদেশ পিছিয়ে গিয়েছি, তার ধাক্কা কিন্তু, তার ঢেউ কিন্তু আস্তে আস্তে এটা একদিনে শেষ হবে না, এই ঢেউটা কিন্তু সময় লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে বিপ্লবের পরে যে নতুন সরকার এসেছেন, এই সরকারটা কিন্তু আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, এইটা একটা মানুষের চাহিদা আকাঙ্ক্ষায় তারা এই সময়তে জনগণের, ছাত্র জনতা সহ সবাই কিন্তু চিন্তা করেছে কাকে দিয়ে টেনিউরটা চালানো যায়। এই হিসাবে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। এই সরকার মাত্র কাজটা শুরু করছে, এবং এই শুরুটা কিন্তু তারা করতে গিয়ে যেহেতু বাংলাদেশের যেমন
তলাবিহীন জুড়ি যদি আমরা বলি, এটা না বললেও কিন্তু সবাই বুঝে। এই তলাবিহীন জুড়িতে তলাটা তো সুন্দর করে আগে ঠিক করতে হবে, ছিদ্রগুলি বন্ধ করতে হবে। এই ছিদ্রগুলি বন্ধ করার পরে তলায় জমা শুরু হবে আমরা যা কিছু রাখি। তো অর্থনৈতিকভাবে দেশটা যদি সমৃদ্ধ না হওয়া পর্যন্ত রাতারাতি ব্যবসা কিন্তু এভাবে মানে ব্যবসার দ্বার উন্মোচন হওয়া কিন্তু এভাবে আসলে সম্ভব না। তবে যেহেতু এই সরকার একটা গ্রহণযোগ্যতা সারা বিশ্বে রয়েছে, আমরা মনে করি যদি বিচক্ষণতার সহিত এবং সঠিক লোকগুলি দিয়ে যদি দেশকে পরিচয় করা যায়, তাহলে অচিরেই কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য অনেক উন্নত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনি একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে মালিক এবং শ্রমিককে আসলে পোশাক খাতে মুখোমুখি করে দেওয়া হয়েছে। শ্রমিকরা আসলে অনেকেই মনে করে, আমি যেটি শুরুতে বলছিলাম যে যারা উদ্যোক্তা আছেন তারা আসলে রক্তচোষা, শ্রমিকের রক্ত চুষে বড় হন, বিদেশে টাকা পাচার করেন, নিজেরা বাড়ি গাড়ি করেন, কিন্তু শ্রমিকের স্বার্থ দেখেন না। এই যে মনোভাবটা তৈরি হয়েছে, এই মনোভাবটা আসলে কেন তৈরি হলো তাহলে? আসলে দেখেন, আমাদের দেশে অনেকগুলি সেক্টর কাজ করে। যেমন এই যে আলোচনাগুলি যারা করে, আমি মনে করি যে যথার্থই করে, বাট আলোচনাগুলি যদি সঠিক জেনে করা যেত তাহলে আরও অনেক ভালো ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যেত। ধরেন মালিক এবং শ্রমিক, যেটা আমরা খুব লজ্জা পেয়েছিলাম যখন আমার মনে আছে, তা আমরা বিজিএমই ছিল, কারণ বাজারে অফিস ছিল আমাদের, সেখানে আমরা একদিন বিজিএমিতে বেরোচ্ছি আর কিছু ফেস্টুন দেখলাম, শব্দরা আছে রক্ত চোষা হায়নাদেরকে দেখতে এসেছি। তখন লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল যে তাহলে আমি আমার জেনারেশন কি বুঝাবো, আমরা কি রক্ত চুষি? জিনিসটা কিন্তু যদি এই ব্যাখ্যাটা প্রপারলি যদি যেত, যে দেখেন আমরা তো যেটা কথা বলে যে সক্ষমতা, যে আমি জানি যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্দমের উদ্যোগতি, জীবনযাত্রার মান যেভাবে এসেছে, এভাবে একটা লোক বা একটা শ্রমিক তার 3জন 4জন বাবা মা নিয়ে তাকে একটা ফ্যামিলি যেতে কত টাকা লাগে এটা তোমরা জানি। কিন্তু আমি টাকাটা দিব করতে, উদ্যোক্তাটা কোত্থেকে দিবে? আমরা তো এটা বায়ার থেকে এনে দিতে হয়। যদি বায়ার থেকে প্রপারলি আমরা সেই পাওনাটা না পাই, তাহলে আমি তো কাটিয়ে কুটে একটু ক্লথ ছেড়ে দিতে হবে। তাহলে এটা যে ধরেন যেভাবে একটা ওনার ব্যাংক থেকে লোন নেয়, তাকে লোনের একটা পার্সেন্টেজ কিন্তু বর্তমানে কিন্তু 14.5 চলে গেছে। বাংলাদেশি কোনো ব্যবসা আছে 14.5% ইন্টারেস্ট দিয়ে আপনি ব্যবসা টিকিয়ে থাকবেন, কত পার্সেন্ট প্রফিট করবেন? নাম্বার 1। নাম্বার 2, কিন্তু ব্যাংকে তো শেষ না। দেখেন ব্যাংকের অনেক চার্জগুলি আছে। আমরা যখন কাস্টমসে যাই, সেখানে কিন্তু কাস্টম ফি এবং স্প্রিট ফি দুটোই কিন্তু রয়ে গেছে। আমরা যদি বন্ডে যাই, মানে একটা হলো নর্মাল কিছু ফি থাকে আর স্প্রিট ফি থাকে আরেকটা। প্রত্যেকটা কাজটা কিন্তু ওভার কস্ট হয়ে যাচ্ছে। তাহলে উদ্যোক্তাদের কাছে যদি সক্ষমতা থাকে তাহলে তারা দিতে পারে, আর দেওয়াটাও কিন্তু গভর্নমেন্ট ফিক্স আপ করে দিচ্ছে। আপনি দেখেন প্রতি 5 বছর পর্বে কিন্তু মিনিমাম ওয়েজ কিন্তু হচ্ছে। এখন এই মিনিমাম ওয়েজ যখন গঠন করা হয়, তখন তো উদ্যোক্তারা সব থাকে না, সকল স্তরের গভর্নমেন্টের সকল ইনস্ট্রুমেন্ট মানে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ের লোক থাকে, শ্রমিক প্রতিনিধি থাকে, ওনার উদ্যোক্তা প্রতিনিধি মিলে কিন্তু মিনিমাম ওয়েজটা গঠন করা হয়। এই মিনিমাম ওয়েজ কিন্তু আমরা পালন করে দিয়ে যাচ্ছি। বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস যে অবদান রাখছে, এই যে আমাদের শ্রম, আমাদের দিনরাত পরিশ্রম করে, দেখুন আমাদের মোবাইলটা কিন্তু বন্ধ হয় না। কারণ আমরা যখন ঘুমাইতে যাই, এমরিয়া কিন্তু ঘুম থেকে উঠে। আমরা যখন লাঞ্চ করে একটু রেস্ট নিতে যাই, তখন ইউরোপের দরজা কিন্তু করলে, এভাবে চক্রের মতো ঘুরছে এটা। 24 ঘন্টা আমরা এক্সপোর্ট ইউরোপে করি, আমেরিকায় করি, এশিয়ায় করি, অস্ট্রেলিয়ায় করি, আফ্রিকা করি, সব জায়গায় কিন্তু চক্রের মধ্যে ঘুরছে এটা। আমাদের কিন্তু এক মিনিটও কিন্তু ঘুমাতে পারে না, বাট আরেকটার জন্য ঘুমাচ্ছে। এই যে উদ্যোক্তাদের যে পরিশ্রম, তাদের অমানুষিক জানেন, একটা কথা না বললে নয়, যখন আমাদের 30 তারিখ পেরিয়ে যায়, আমরা 7 থেকে স্যালারি দিতে হবে, আমাদের ঘুম হারাম হয়ে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে মনে হয় আরে বেতনটা কীভাবে দিব, ইলেকট্রিক বিলটা কীভাবে দিব। ইলেকট্রিক বিল থাকুক আর না থাকুক, বিল তো দিতে হচ্ছে। আপনাকে 1 মাস পরে কিন্তু কেটে দিবে বিলটা, আর 1 মাস দেরি করলে আরেক মাস সময় দিবে, উইথ ইন্টারেস্ট দিচ্ছে কিন্তু। তাহলে আমি ইলেকট্রিসিটি পর্যাপ্তভাবে বিল দিচ্ছি,
গ্যাস লাইন আছে, টাকা দিচ্ছি, আমি গ্যাস পাচ্ছি না, আমি এলপিজি ফ্যাক্টরি চালাতে হচ্ছে, এলপিজি আনতে গেলে দেখা যাচ্ছে পুলিশ ধরতেছে আমাদেরকে, তোমার পারমিশন কোথায়, আমরা যেটা সিএনজি যেতে গেলে সেখানে প্রতিযোগিতার শিকার হচ্ছি, প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দিয়েই যাচ্ছি, আমরা এখন বেরিয়ে যেতে পারতেছি না। একটা ছোট্ট গল্প না বললেই নয়, গ্রাম দেশে আমার বাড়ি কুমিল্লাতে, লাকসাম থানা, আমাদের এখানে পানি থাকতো, তো বর্ষার সময় কিন্তু ধানের চারা লাগাইতো, ধানের চারা লাগালে মিনিমাম 15 দিন কিন্তু এই ধানের চারা গোড়া শক্ত হইতো না। হঠাৎ করে এক লোক নৌকা লইয়া নামছে গ্রাম দেশে যে পার হইয়া যাবে, যিনি জমির মালিক ডাক দিল, ভাই তুমি কোথায় যাও? বলে যে আমি তো আমার ওই বাড়িতে যাব। বলে যে আমার এই ধান খেতে কেন নৌকা নামাইছে? এখন তো সে জবাব দিতে পারে না, বলে ভাই তাহলে ব্যাক করে চলে আসি। কোনো ব্যাক করতে পারবা না। কত লোকের সামনে যাবো? বললেন তাও পারবা না। তাহলে কী করবো? কিছুই করতে পারবা না। ঠিক আমাদের অবস্থা হয়ে গেছে। আমরা যারা ব্যাংক লোন নিয়ে মাথায় ঋণের বোঝা, ফ্যাক্টরি শ্রমিকের বেতন, বায়ারকে মাল শিপমেন্ট করা, ইতিমধ্যে রাস্তা খারাপ, হরতাল, অবরোধ, আন্দোলন, আমরা কিন্তু আসলে ওই কিছুই করতে পারবো না পড়ে গেছি। তা আসলে আমরাও কিন্তু নির্যাতিত, আমাদের ফরিয়াদটা কিন্তু সবাই বুঝে না। আপনি বিজেপির প্রসঙ্গ টানছিলেন, আমরা দেখলাম যে গত মার্চে যে বিজেপি নির্বাচন যেটা হলো, আপনি ভোটের কথা বলছিলেন না, দেখলাম যে আসলে সম্মিলিত পরিষদ থেকে তারা একেবারে সবগুলো পদেই তারা জিতলো, এবং একজন অব্যবসায়ীকে পোশাক খাতের ব্যবসায়ীরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করলো। এটা আসলে ব্যবসায়ীদের একটি ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আসলে এই ব্যাপারটা আমি ব্যবসায়ীদের ভুল সিদ্ধান্ত বলবো না কি বলবো, আমি কোনো বাসা খুঁজে পাচ্ছি না। এটা তো তাও তো যেই দেশে বিনা ভোটে সংসদ পরিচালিত হয়, যেই দেশে গত সময়ে রাতের অন্ধকারে ভোট হয়ে যায়, যে ওই দেশে তো এটা এখানেও জালিয়াতি যেটা হয়েছে সেটা দেখার মতো। এখানে তো আসলে ওই ঘটনাই ঘটছে। এখানে আসলে কি সব উদ্যোক্তারা ভোট দিতে পেরেছে ওই দিন? আপনারা তো ছিলেন ওই দিন, সব মিডিয়াও কিন্তু ছিল, মানে বিশ্ববাসী দেখেছে যে কিভাবে ভোটগুলি পকেট থেকে বের করে করে বাক্সে ঢোকানো হচ্ছে। আর যিনি মানে অব্যবসায়ী বলেছেন, আসলে গত সময়গুলিতে দেখেছেন যে প্রত্যেকটা কথার শব্দ ছিল যে আফার অনুমোদন আছে কি না, আফার অনুমোদন থাকলে তোমার 7 খুন মাপ। এখানে তো তাই ঘটেছে। যেন আমরা যদি বিজিএমের প্রসঙ্গে টেনে যেতে ফেলেছেন, একটু বলি এবার। দেখেন আমাদের টিপু ভাই, উনি তো আফারের লোক, উনি আমাদের বিজিএমের প্রেসিডেন্ট ছিলেন। কীভাবে হয়েছেন আমি নাই বললাম। উনি, আপনি এখান থেকে যিনি এসেছেন আরেকজন আফার লোক, সালাম মুর্শিদি সাহেব, আরেকজন এসেছেন মহিউদ্দিন সাহেব, উনি আফার লোক, আরেকজন এসেছেন আতিক সাহেব, তিনি আফার লোক, আরেকজন এসেছেন সিদ্দিক সাহেব, তিনি আফার লোক, আরেকজন এসেছেন ফারুক ভাই, তিনিও আফার অনুমোদন নিয়ে এসেছেন, আরেকজন এসেছেন কসি ভাই, তিনিই তো আফার লোক। অর্থাৎ ভোটের কি দরকার আছে এখানে? যেখানে এই গত 16 বছর জাতীয় নির্বাচনে যাচ্ছে এইভাবে, সেখানে তো এখানে আফার অনুমোদন থাকলেই তো হবে। ভোটের তো প্রয়োজন আছে বলে মনে করি নেই। যার কারণে আমরা এবার দাবি তুলেছি যে অবৈধ ভোটটাকে ভেঙে দিয়ে ভোটার লিস্ট সংশোধন করে অনতিবিলম্বে জনগণের উদ্যোক্তাদের ভোটে তাদের যোগ্যতা নির্বাচন করে যতদিন না নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতাগুলি তুলে দেওয়া না হবে, অতদিন এই গার্মেন্টসের মানে এই স্থিতিশীলতা ফিরে আনা অনেক কঠিন হবে। বর্তমান সরকার এবং যিনি প্রশাসক আছেন ওনার কাছে অনুরোধ জানাবো, আর কাল বিলম্ব না করে 120 দিনের জন্য আপনি এসেছেন, আপনাকে দেওয়া হয়েছে, এই 120 দিনের মধ্যে ভোটার লিস্ট সংশোধন করে আপনি নির্বাচন দিয়ে উদ্যোক্তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে এই সেক্টরকে শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন। আপনাদের যারা প্রতিযোগী আছেন সম্মিলিত পরিষদ থেকে বলা হচ্ছে যে এই পর্ষদ ভেঙে দেয় এবং প্রশাসক বসানোর কলকাঠি আপনারা নেড়েছেন, এই নালিশটা তারা করছেন, এর কি জবাব দিবেন? আসলে এই কলকাঠি আমরা নাড়ি নেই, এটা বাংলাদেশের জনগণ নেড়েছে। বাংলাদেশের জনগণ, বিশেষ করে 5ই আগস্টের বিপ্লবের ছাত্রদের দাবি ছিল এই স্বৈরাচারী সরকার, যে সরকারের কাছে আমাদের নিজের বাক স্বাধীনতা নাই, ভোটার অধিকার নাই, জনগণের জীবন নিরাপত্তা নাই, তাকে সরিয়ে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে। আমাদের এবং সাধারণ মানুষের একই দাবি ছিল যে অবৈধ ভোটে যেই সংসদটা নির্বাচিত, যেই ভোটে
ভোটারবিহীন যারা ভোটের অধিকার রাখেন না তাদের মাধ্যমে ভোটার করে যেই বোর্ডটা নির্বাচিত সেই বোর্ডটাকে ভেঙে দেওয়া। এখন এই বোর্ডটা ভেঙে দিয়ে যত তাড়াতাড়ি ইলেকশন দিয়ে নতুন নির্বাচিত পদ্ধতি চলে আসবে। এখন এই সময়টার জন্য কি আসবে, গভর্নমেন্টের কাছে আমাদের দাবি ছিল যে একটা ইন্টেরিয়র কমিটি করে দেওয়া। সেই ইন্টেরিয়র কমিটি কিন্তু কোনো গার্মেন্টস অন্য দিয়ে করতে পারতো, সবাই দিকে যে কোনো, আমরা এটাও বলছিলাম যে যারা ভালো ব্যবসা করে, যারা বিজিএমই চালিয়েছে, যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে একটা ইন্টেরিয়র সামান্য সময়ের জন্য একটা কমিটি গঠন করে নির্বাচন করে দেওয়া। এখানে আমাদের আসলে যদি বলেন যে আমাদের দাবি বা আমাদের ছিল, এটা আমাদের না, এটা সারা বাংলাদেশের জন্য। এখন তো নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, তো সম্মিলিত পরিষদ কয়েকদিন আগে একটি মতবিনিময় সভা করেছে উদ্যোক্তাদের সঙ্গে। সেখানে তারা একটা জিনিস খুব ফলাও করে বলছে যে আসলে দুটি যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ, দুটি প্যানেলের সম্মিলিত পরিষদ থেকে বেশি সংখ্যক প্রেসিডেন্ট নির্বাচিত হয়, উদ্যোক্তারা তাদেরকে সমর্থন দেন। আপনাদের প্যানেল থেকে কম সংখ্যক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এটা আসলে এটার ব্যাখ্যাটা কি আপনাদের কাছে? এটার ব্যাখ্যাটা আমি আসলে আগারের জন্য হয়ে গেছে, ব্যাখ্যাটা এবার আবারও দিচ্ছি। তা আসলে এই 5টা প্রেসিডেন্ট, পরপর 5-6 জন প্রেসিডেন্ট, এখানে তো ফোরামের অংশ করার সুযোগ তো নাই। যত বড় সুযোগে দেখেন, আমরা একবার কিন্তু ইলেকশন বয়কট করছি। আমরা কেন করছি? তাদের ওই ক্ষমতা অপব্যবহার করে তারা চলে যাবে, এই জন্য তারপর দেব আমরা মানে নির্বাচন থেকে আমরা বয়কট করেছি। এরপরে প্রত্যেকটা নির্বাচন জোর করে করে নিয়ে গেছে। ওই যে গত 16 বছর তো আর 8 জন তো অটোমেটিক প্রেসিডেন্ট হবেই তাদের, সেগুলো তো ফোরামের জন্য সুযোগ নেই, কারণ ফোরাম তো ওই দলটার সমর্থক নয়। ফোরামে ওই দলের সমর্থন নাম্বার 1, নাম্বার 2 হলো ওই আফার আশীর্বাদ তো অলওয়েজ সম্মিলিত পরিষদের পক্ষে, এটা ফোরামের পক্ষে না। আচ্ছা, আপনি বুঝে নিলাম যে আসলে 16 বছরে ওই অংশের লোকজন নেতৃত্বে ছিল, সম্মিলিত পরিষদ সেই সুযোগটা নিয়েছে। আমরা দেখলাম যে যখন সরকারের পট পরিবর্তন হলো, এখন সম্মিলিত পরিষদের নেতৃত্বে আমরা বড় পরিবর্তন দেখলাম। বিএনপি গণনার অনেক ব্যবসায়ী সমর্থন এখানে দেখছি। মানে এই যে রাতারাতি মুখ বদল, রাজনৈতিক চরিত্র বদল, এটাকে ফোরাম থেকে আপনারা কিভাবে দেখছেন? কঠিন প্রশ্ন করে ফেলছেন আপনি। এরপর আমি সত্যটা বলে ফেলবো, যতগুলো নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত দুদিকই কিন্তু সব দলের সমর্থকে আছে, বাট নির্ভর করে আপনার মাথায় কি আছে। যেহেতু বিজিএমই একটা প্রেসিডেন্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, অর্থাৎ প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে আছে, তো যার কারণে ওই দিকে যারা ছিলেন তারা সব কিন্তু ওই সরকারেরই অনুসারী ছিলেন। আর এদিকে যারা ছিলেন সেখানে 2 দল মিশ্রিত কিন্তু আছে, 3 দলও আছে, আরও বহু দল থাকতে পারে, ওই দলেও আছে, বাট মাথাগুলি কি আগে দেখতে হবে। যার কারণে আমাদের বলতেছেন যে তারা ক্ষমতা এখন এসে তারা আবার এদিকে চলে আসছে। ওই দিকেও তো বিজিএমের প্রেসিডেন্ট যারা ছিলেন অনেক আগে ছিলেন, কিন্তু তারা এই 16 বছরের নয়, এই 16 বছরের রাজনীতি আর 16 বছর আগের রাজনীতি কিন্তু এক রাজনীতি নয়। এখানে অনেক রাজনীতি চেস করে ফেলছে, আপনার রাজনৈতিক বক্তব্য নাই গেলাম আমি। যার কারণে আসলে দুই দিকে কিন্তু 2 দলের লোক আছে। আর এদিকে যে তারা যেটা বললেন যে যেহেতু সবসময় ক্ষমতা থাকতে পছন্দ করে, কেন করে সেটা ভোটাররা বলবে। সম্মিলিত পরিষদ সবসময় ক্ষমতা থাকতে পছন্দ করে, হয়তো অনেক কিছু যদি প্রশাসক সাহেব যদি অনেক কিছু এই আমাদের যেটা দাবি ছিল একটা যে গত বছরকে হিসাব নিকাশ টেনে বের করা, তাহলে অনেক কিছু বের হয়ে যাবে। তাহলে এবারও হয়তো এই কারণেই বলবো যে সম্মিলিত পরিষদের যেহেতু নেতৃত্ব শূন্যতা, কারণ সম্মিলিত পরিষদের প্রেসিডেন্ট জেলে, সেক্রেটারি সাহেব উনিও জেলে, তো তারা কাকে দিয়ে দলটা চালাবে, হয়তো বিএনপি থেকে ধার নিচ্ছে দলটাকে ধরে রাখার জন্য, মেবি হতে পারে এটা। আমরা দেখলাম প্রশাসক তো ভোটার তালিকা হালনাগাদ করবার জন্য একটি অডিট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে, কিন্তু সম্মিলিত পরিষদ থেকে বলা হচ্ছে যে এই ভোটার তালিকা তারা হালনাগাদ চান না, যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাতেই তারা নতুন নির্বাচন চান। ফোরাম থেকে আপনাদের অবস্থানটা কি? ফোরাম থেকে আমাদের অবস্থানটা খুব ক্লিয়ার। যে সমস্ত উদ্যোক্তারা পরিচ্ছন্নভাবে ব্যবসা করে যাচ্ছে, যারা এই ট্রেডে তাদের শ্রম, তাদের মেধা এবং তাদের অংশগ্রহণ আছে, তারাই
এই ট্রেডের তারা ভোটার হবে এবং ভোটারের জন্য বাংলাদেশ সরকারের গাইডলাইন দেওয়া আছে বা বিজিএমই চলে, ডিজিটিউ এটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে চলে, ডিজিটিউর একটা গাইডলাইন আছে তারা কোন কোন ক্রাইটেরিয়া ভোটার হইতে পারবে। আমরা বলছি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা ভোটার হবে তারাই সত্যিকার অর্থে বিজিএমই ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবে। এখানে আমাদের আলাদা কোনো চাহিদা নেই, যেটা আমরা আইনের মধ্যে থেকে চলতে চাই। এই নির্বাচনী প্রেক্ষাপটে মানে আমি যদি একজন উদ্যোক্তা হই, আমি আসলে ফোরামের প্রার্থীদেরকে কেন সমর্থন দিব? আপনারা কেন দাবি করবেন যে সম্মিলিত পরিষদ থেকে ফোরাম যোগ্য পোশাক খাতের জন্য ফোরামকে দরকার? কি যুক্তি আপনাদের? যখনই ফোরাম ক্ষমতা ছিল তখন বিজিএমই এবং এই ট্রেডের অনেক বেশি সফলতা তারা আনতে পেরেছে এবং অনেক বেশি গভর্নমেন্টের সাথে বার্গেনিং করে, যৌক্তিক বার্গেনিং করে আমাদের এই ট্রেডের অনেক উন্নয়ন তারা করতে পেরেছে, অনেক বেশি। অন্যরা পারা নেই সেটা বলবো না, অন্যরাও করেছে, বাট যদি আমি পাল্লা দিয়ে মাপতে যাই তাহলে যেই গত সময়ের জন্য যেই ট্রামের জন্য ফোরাম ছিল, ফোরামের সময় অনেক সফলতা আসছে, যেটা ইনশাল্লাহ আমরাও সামনে আমাদের মিটিংগুলিতে আমরা আমাদের ফোরামের অ্যাচিভমেন্ট আমরা এখানে প্রকাশ করে দেব যে ফোরাম থাকলে ব্যবসা কি হয় আর ফোরাম না থাকলে ব্যবসা কী হয় সেটা কিন্তু ভোটাররাই কিন্তু সামনে ইনশাআল্লাহ সামনের ইলেকশনে আমি আশাবাদী ফোরাম আমাদের মেম্বাররা সত্যকে উপলব্ধি করেছে এবং তারা যেই নির্যাতন শিকার হয়েছে তার জবাব তারা সামনে ইলেকশনের মধ্যে দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। রশিদ আহমেদ হুসাইনি, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে আবারও বলতে চাই, আমরা অনেক কষ্ট করে এই স্বাধীনতা এবং এই স্বাধীনতা যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ আছে তাদের আশ্বস্ততা কামনা করি এবং যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে এই সার্থকতার জন্য আমরা ফিরিয়ে আনতে পারি। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এই দেশের স্বার্থে এবং আমাদের এই ট্রেডের স্বার্থে। সকল প্রকার চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে সবাই আমাদের সাথে থাকুন। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ এই শিল্পকে এগিয়ে নিয়ে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় জন্য এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা সবার প্রতি এবং এই দোয়া সবার প্রতি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা অতিথির সঙ্গে পোশাক খাত নিয়ে আলাপ করলাম, বিজিএমই নির্বাচন নিয়ে আলাপ করলাম। আমরা চাই পোশাক খাতে অস্থিরতা কেটে যাক, দেশের অর্থনীতিতে এই খাতে যে অবদান সেটি বিবেচনা করে শ্রমিকরা কাজে ফিরবেন, সেটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।